আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে এনামুল ভাই রিকোয়েস্ট করলো যে মন্ত্রণালয়ে যেই লিখিত পরীক্ষাগুলো আছে 13 থেকে 20তম গ্রেডে যেগুলো 70 মার্ক বা 90 মার্কের যে লিখিত পরীক্ষাগুলো হয় সেখানে ইম্পর্ট্যান্ট অঙ্ক কোনগুলো বা কোনগুলো সাধারণত আসে বা আমি কিভাবে পড়েছি সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য উনি রিকোয়েস্ট করলো। তো এরপরে আমি ফেসবুকে লেখার পর দেখলাম যে অনেকেরই এই মন্ত্রণালয়ে জবের প্রতি একটা আগ্রহ আছে। তো সেটা লক্ষ্য করেই আমি মন্ত্রণালয় জবের যেই প্রিপারেশন বা আমি বলেছিলাম যে একটা বইয়ের মাধ্যমেই আমি প্রিপারেশনটা কমপ্লিট করেছি বা খুব সহজেই কমপ্লিট করেছি। কিভাবে আমি কি পড়েছি সে সম্পর্কে আমি একটা সাজেশনমূলক একটা ভিডিও তৈরি করলাম আপনাদের উপকারার্থে। আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই ভিডিওটাতে আপনাদের দেখতে বা বুঝতে একটু সমস্যা হতে পারে, ভিডিওর রেজুলেশন একটু কম মনে হতে পারে, কারণ মোবাইলে ভিডিও করলে অনেক হাই কোয়ালিটির ভিডিও হয়, সেক্ষেত্রে 2 জিবি বা 3 জিবির এক একটা ভিডিওর সাইজ হয়ে যায়। তো তারপরে এটা আমি আর কি কনভার্ট করে ছোট করেছি, সেই জন্য রেজুলেশন একটু সমস্যা হতে পারে। যদি আপনারা বুঝতে না পারেন আমাকে বলবেন, ইনশাল্লাহ তাহলে আমি লাইভ কলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আর ভূমিকা করতে চাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো মন্ত্রণালয়ে যে জবগুলো সেগুলো হচ্ছে সাধারণত 13তম গ্রেড থেকে 20তম গ্রেডেই আমরা সার্কুলারগুলো দেখতে পাই। 20তম গ্রেড বা 16তম গ্রেড বা 13তম গ্রেড যেটাই হোক না কেন, সেখানে সাধারণত টপিক থাকে হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। 13তম গ্রেডের কম্পিউটার অপারেটর ক্ষেত্রে কম্পিউটার একটা আলাদা একটা পোর্শন থাকে। যাই হোক, তো এখন আমি যদি শুরুতেই যদি বলি যে সবার যে সমস্যাটা হয় বা সবাই যেটার সম্পর্কে অনেক বেশি আগ্রহী, সেটা হচ্ছে অঙ্ক বিষয়টা। যে এই লিখিত অঙ্কগুলা কিভাবে করছেন বা কি পড়ছেন, কতটুকু কি বা এগুলা কিভাবে হবে। আসলে আমার কাছে মনে হয় যে মন্ত্রণালয়ে লিখিত যেই অঙ্কের বিষয়টা, অঙ্ক খুবই অল্প। অঙ্ক খুবই অল্প। আমি এই যে আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন আপনারা, অগ্রদূতের কনফার্ম জব। তো এই বইয়ের মধ্যে থেকে আমি কিছু অঙ্ক আমি বেছে বেছে বলা চলে বেছে করেছি। তো সেখান থেকেই আমি এ পর্যন্ত যতগুলো রিটেন পরীক্ষা দিয়েছি মোটামুটি সবগুলোতেই আমি এইখান থেকে হুবহু অঙ্ক কমন পেয়েছি। আর অঙ্ক একেবারেই অল্প। আমি যদি বলি যে এই বই থেকে 200টা অঙ্ক যদি আপনি করেন, 200টা অঙ্ক যদি আপনি করেন, তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে 13 থেকে 16তম গ্রেডের সবগুলো চাকরির সবগুলো অঙ্কই আপনি কমন পাবেন। তো সেক্ষেত্রে আমি প্রথমেই অঙ্ক নিয়ে যদি আলোচনা করি যে অঙ্কটা আপনি আসলে কি পড়বেন বা কিভাবে পড়বেন, আশা করি দেখা যাচ্ছে। আমি সূচিপত্র থেকে যদি একটু দেখাই, দেখেন আমি কোন কোন অঙ্কগুলো করেছি। আম, প্রথমে আমি যদি বীজগণিতের কথা বলি, যেহেতু শুরুতে আমি শুরু করতাম হচ্ছে বীজগণিতে। বীজগণিতে এখানে টপিক আছে অনেকগুলা। বীজগণিতের সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষণ, সরল সহ সমীকরণ, সরল দ্বিঘাত সমীকরণ, সূচক, লগারিদম সহ আরও অনেক টপিক আছে, তবে এত আসলে টপিক করার কোনো প্রয়োজন নেই। বীজগণিতীয় সূত্রাবলী, বীজগণিতীয় সূত্রাবলী যে চ্যাপ্টারটা, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। উৎপাদকে বিশ্লেষণ, এটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এই মন্ত্রণালয় চাকরির জন্য বীজগণিত অংশ থেকে। আর তারপর ইম্পর্ট্যান্ট হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী। এই দুইটা চ্যাপ্টার আপনাকে করতেই হবে, একদমই করতে হবে। আর এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সরল সহ সমীকরণ। এই তিনটা চ্যাপ্টার যদি আপনি মানে বীজগণিত অংশ থেকে করেন, এই তিনটা চ্যাপ্টার যদি বীজগণিত অংশ থেকে করেন, তাহলে আপনার ইনশাল্লাহ বীজগণিত সবগুলা কমন পাওয়া মোটামুটি বলবো যে নিশ্চিত হয়ে যাবে। আর এরপর আছে হচ্ছে জ্যামিতি। দেখেন এখানে কিন্তু আরও অনেক চ্যাপ্টার আছে, সেট ফাংশন আছে, ধারা আছে। এত কিছু আসলে লাগবে না, এগুলো লাগে না। এই বইয়ের মধ্যে আছে, অথচ এগুলো লাগে না। তো আপনাদের কাছে এটাও মনে হতে পারে যে আসলে বীজগণিতীয় সূত্রাবলী বা উৎপাদক এত অঙ্ক করবো কীভাবে। আমি দেখিয়ে দিচ্ছি ওগুলো কীভাবে আমি করেছি বা যাই হোক। তো এরপরে যে জ্যামিতি যে অংশটা, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, তারপর বৃত্ত আছে, পরিমিতি আছে। আসলে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ এগুলো এখন করার প্রয়োজন নাই, যেহেতু আপনার রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, যেগুলো হচ্ছে মন্ত্রণালয়ের রিটেন 13 থেকে 20তম গ্রেডের। তো ওইখানে সবচাইতে যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে মানে জ্যামিতি পার্টের, সেটা হচ্ছে পরিমিতি। সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা হচ্ছে পরিমিতি। এই পরিমিতি চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে হবে। পরিমিতি চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে হবে। এখান থেকে কী কী করবেন আমি দেখে দিচ্ছি একটু পরে। আমি একটু চ্যাপ্টারগুলো নিয়ে জাস্ট 2 মিনিট একটু বলে নিই। এরপর আছে হচ্ছে পাটিগণিত। পাটিগণিত অংশে দেখেন বাস্তব সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, শতকরা আছে। এইখানে থেকে আপনি শুধুমাত্র করবেন কি, শতকরা করবেন, লাভ ক্ষতি করবেন, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা করবেন, অনুপাত সমানুপাত আর ঐকিক নিয়ম। এই পরিসংখ্যান গড় এগুলো করার দরকার নেই। আমি আপনাকে বলি, দেখেন তাহলে টোটাল চ্যাপ্টার হলো কয়টা। আপনি বীজগণিতে করলেন হচ্ছে 3টা চ্যাপ্টার। একটা হচ্ছে বীজগণিত সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষণ, আর হচ্ছে
সরল সহজ সমীকরণ। জ্যামিতিতে বললেন একটা চ্যাপ্টার, পরিমিতি, তাহলে তিনটার একটা হচ্ছে চারটা। আর হচ্ছে এখানে আপনি শতকরা করলেন, তারপর হচ্ছে লাভ ক্ষতি করলেন, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা করলেন, অনুপাত মিশ্রণ করলেন, আর হচ্ছে ঐকিক নিয়ম করলেন। তাহলে এখানে হচ্ছে চ্যাপ্টার কয়টা? পাঁচটা। পাঁচটা, আর ওইখানে হচ্ছে চারটা। 5 আর 4 9টা চ্যাপ্টার আপনি করলেন। 5 আর 4 9টা চ্যাপ্টার করলেন। আমি আপনাকে বললাম কি যে আপনার 200টার মতো অঙ্ক করলেই আপনার মোটামুটি কমপ্লিট। তো 9টা চ্যাপ্টার আমি একটু দেখি যদি যে হ্যাঁ চ্যাপ্টারে কীরকম অঙ্ক আছে বা কী আছে না আছে। যেমন আপনাকে যদি আমি বলি যে এই চ্যাপ্টারগুলো করাটা তো ইম্পর্টেন্ট কেন, উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা যদি দেখি আপনি করবেন কী হয় চ্যাপ্টারটা। উৎপাদক বিশ্লেষণ 495 পৃষ্ঠা। আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদক বিশ্লেষণটা হচ্ছে 495 পৃষ্ঠায়। আসলে আমার এখানে কোনো স্ট্যান্ড নাই তো রাখার মতন, সেই জন্য হাতে রেখে ভিডিও করছি, সেই জন্য বুঝতে একটু সমস্যা হতে পারে। দেখেন এই যে এই বইয়ের মধ্যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এমসিকিউ আলোচনা করা হয়েছে। এই দেখেন, এই যে 5 নম্বরে এমসিকিউ বা 8 নম্বরে এমসিকিউ। আপনি কি করবেন? আপনি কোনো এমসিকিউ করবেন না। আপনি এই যে চ্যাপ্টারের লাস্টে চলে যাবেন। এই যে লাস্টে যখন আসলেন, সেখানে লেখা আছে যে বিগত লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন। আপনি শুধুমাত্র কি করবেন? বিগত লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলো আপনি পড়বেন। উৎপাদকের চ্যাপ্টারে গেলেন, বিগত লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলো আপনি পড়লেন। এখানে লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন কয়টা আছে? অনেক প্রশ্ন আছে। বিগত লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন আছে হচ্ছে 49টা। কয়টা আছে? 49টা। কিন্তু আসলে কি এখানে 49টা প্রশ্ন আছে? আসলে কিন্তু এখানে 49টা প্রশ্ন নাই। এক একটা অঙ্ক এখানে 2-3 বার করে দেওয়া আছে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝে আপনারে, দেখেন এই যে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা দেখেন, x³ + 6x² y + 11x y² + 6y³। এই অঙ্কটা 6 নম্বরে দেওয়া আছে। এই অঙ্কটা কয় নাম্বার দেওয়া আছে? 6 নম্বরে। আবার যদি আমি যাই 35 নম্বরে, দেখেন তো এই যে 35 নম্বরে, x³ + 6x² y + 11x y² + 6y³। এটা 35 নম্বর দেওয়া আছে। আবার যদি আমি 40 নম্বরে যাই, দেখেন এই অঙ্কটা কিন্তু আপনার 40 নম্বরে দেওয়া আছে। x³ + 6x² y + 11x y² + 6y³। এখন বুঝতে পারলেন তো যে 49টা অঙ্কেরা কীভাবে মিলাইছে, যে এক একটা অঙ্ক 2-3 বার করে দিয়ে 49টা অঙ্ক। আসলে এখানে যদি আপনি মানে যদি বলেন যে একটা অঙ্ক একবার করে হিসেবে, তাহলে কয়টা অঙ্ক আছে? আমি বলবো যে এখানে 30টা অঙ্কের মতনও নাই, 30টার মতন। আর এই চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি অঙ্ক, 49টা অঙ্ক। এই চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি অঙ্ক। যেমন আমি যদি পরিমিতি চ্যাপ্টারটাতে যাই, আমি একটা চ্যাপ্টার আপনাকে করতে বললাম, সেটা হচ্ছে পরিমিতি। এই যে দেখেন, এই যে পরিমিতি চ্যাপ্টারটা আসলাম। পরিমিতি চ্যাপ্টারে আপনি কি করবেন? শুধুমাত্র বিগত লিখিত পরীক্ষা আসা প্রশ্ন, মানে লিখিত তো যেগুলো আসছে শুধুমাত্র সেগুলো পড়বেন। এমসিকিউ তো যেগুলো আসছে সেগুলো পড়ার দরকার নেই, সেগুলো কোনোভাবেই পড়ার দরকার নেই। আপনি শুধু লিখিতগুলো পড়বেন। দেখেন একটা জিনিস, এইখানে পরিমিতিতে অঙ্ক আছে টোটাল হচ্ছে 26টা। 26টা হচ্ছে অঙ্ক। এই যে এরপরে আবার ঘনজ্যামিতি শুরু হয়ে গেছে, মানে পরিমিতি অংশে অঙ্ক আছে হচ্ছে 26টা। আসলে কি 26টা অঙ্ক আছে? 26টা অঙ্ক আসলে নাই। দেখেন এই যে 26 নম্বর অঙ্কটা দেখেন, 26 নম্বর অঙ্কটা দেখেন, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থের একটি, আপনি চিত্রটা দেখেন, এই যে 40 মিটার, 30 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার। এই অঙ্কটা আছে হচ্ছে 26 নম্বরে। আবার 22 নম্বরে দেখেন তো, এই অঙ্কটাই আছে আবার কি 22 নম্বরে, 40 মিটার, 30 মিটার, 1.5 মিটার। আবার আপনি 1 নম্বরে দেখেন তো, দেখেন এই অঙ্কটাই আবার আছে কি 1 নম্বরে। এই অঙ্কটা আছে আবার কি 1 নম্বরে। দেখছেন যে মানে একটা অঙ্ক 3 বার করে দাও। আরেকটা যদি উদাহরণ দিয়ে বুঝে আপনাকে, এই যে দেখেন 7 নম্বর অঙ্কটা দেখেন, 20 মিটার দীর্ঘ একটি কামরা কার্পেটের মেঝে দিয়ে ঢাকতে, যাই হোক, যে 7,500 আর হচ্ছে 6,000। এটা দেখেন, এটা হচ্ছে 7 নম্বর। আবার 8 নম্বরে দেখেন এই একই অঙ্ক, এই অঙ্কটাই আবার 8 নম্বরে, এই 7,500, 6,000 টাকা। মানে এক একটা অঙ্ক তারা হচ্ছে 2-3 বার করে দিয়ে তারা হচ্ছে 26টা অঙ্ক বানিয়েছে। এক একটা অঙ্ক 2-3 বার করে দিয়ে তারা 26টা অঙ্ক বানিয়েছে। এইখানে ধরেন যে অঙ্ক আছে কয়টা যদি আমি বলতে চাই, এখানে অঙ্ক আছে ধরেন 10টা, 12টা, 15টা, এরকম হবে। তো এইভাবে আমি যদি ধরি যে অ্যাভারেজে, আমি তো আপনাকে 9টা চ্যাপ্টার করতে বললাম, ধরেন আমি আপনাকে 9টা চ্যাপ্টার করতে বললাম। অ্যাভারেজে যদি আমি ধরি যে প্রত্যেকটা চ্যাপ্টারে 20টা করে অঙ্ক আছে, কিছু কিছু চ্যাপ্টারে 20টার অঙ্ক আপনি কম অঙ্ক পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 20টা অঙ্কে 9টা চ্যাপ্টার হচ্ছে 180টা অঙ্ক হয়। কয়টা হয়? 180টা। তো ধরলাম আরও 20টা অঙ্ক আমি বাড়াই ধরলাম, ধরেন 200টার মতন অঙ্ক। আপনি 200টার মতো অঙ্ক করলেন,
ধরলাম যে 200 প্লাস মাইনাস আপনি অঙ্ক করলেন, 200 প্লাস মাইনাস এই যে একটা অঙ্ক, এই 26 নম্বরের যে অঙ্কটা, এতটুকু একটা অঙ্ক করতে বড় জোর আপনার 2 থেকে 3 মিনিট বা খুব মানে সময় গেলে 5 মিনিট যাবে। আমার হিসেবে এই বইয়ে যে 200টা অঙ্ক আছে সেটা হচ্ছে আপনার একদিনেই করা সম্ভব। 200টা যে অঙ্ক আছে সেটা একদিনেই করা সম্ভব। এখন আপনার হাতে যদি সময় অনেক বেশি থাকে, তারপর ধরেন যে আপনি খুব স্লোলি প্রিপারেশন নিচ্ছেন বা আপনার ম্যাথের বেসিক অনেক খারাপ, সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে করলেন, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তবে মানে যাদের ম্যাথের বেসিক খারাপ তাদেরকে আমি বলবো যে এক একটা অঙ্ক 4 বার 5 বার করে করবেন। এই বইয়ে যে অঙ্কগুলো আছে, আমি যে চ্যাপ্টারগুলো দাগাই দিলাম সেগুলো সবার আগে করবেন। এক একটা অঙ্ক 4 বার 5 বার করে করবেন, কারণ এইখান থেকে আপনি হুবহু অঙ্ক কমন পাবেন। মানে সংখ্যা টংখ্যা নেড়ে দিবে না, একেবারে হুবহু এখানে যা আছে হুবহু অঙ্ক আসবে, আর এই অঙ্কগুলো কীরকম যে আপনি যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন আপনি পারবেন। অনেকে আছে ম্যাথের বেসিক অনেক ভালো কিন্তু প্র্যাকটিসের মধ্যে নাই, সেক্ষেত্রে কিন্তু তার পারাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে, মানে খুবই টাফ হয়ে যাবে। তো এই অঙ্কগুলো কি আপনার করতে হবে বা পরীক্ষার আগে দেখে যেতে হবে। আর মানে এই 200টা অঙ্ক যদি আপনি করেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে হুবহু অঙ্ক কমন পাবেন, কোনো সংখ্যা টংখ্যা নেড়ে দিবে না। এই সব পরীক্ষায় হুবহু অঙ্ক কমন আসে। এই জন্য আমি বললাম যে আপনি যদি এই বইটা যদি ভালো মতন করেন, আসলে নবম দশম শ্রেণীর বই অতটা ওরকম যে ইফেক্টিভ সেরকমটা আমার কাছে মনে হয় না, কারণ এইখানে হচ্ছে সব প্রিভিয়াস কোশ্চেন আসা। তো এইটা করলে আপনি মোটামুটি ম্যাথ যে যতগুলো আসে এগুলো আশা করি আপনি কমন পাবেন। আমি সবগুলো পেয়ে আসছি, আমি আপনাকে দেখাই দিতে পারবো। আমি এই যে বলছিলাম ওই দিন যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এনামুল ভাই বললো যে আমি একদিন একটা অঙ্ক দিয়ে বলছিলাম যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আমি কেন বলছি, এটা কিন্তু নবম দশম শ্রেণীর বই না। এই অঙ্কটা আমি দিছিলাম গ্রুপে অনেকবার। কেন ইম্পর্টেন্ট বলছি, আমি 6-7টা যে 13 গ্রেডের পরীক্ষা দিচ্ছি এর মধ্যে 3টা পরীক্ষাতে যে আমি এই অঙ্কটা কমন পাইছি, সেই জন্য বলছি যে এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এর আগে একটা আমি বলছিলাম হচ্ছে আপনার উৎপাদকের বিশ্লেষণে যে অঙ্কটা দেখাইলাম, এই যে উৎপাদকের বিশ্লেষণে এই অঙ্কটা দেখাইলাম, এইটা স্কুল 2 পর্যায়ের নিবন্ধনে আসছে। স্কুল 2 পর্যায়ের নিবন্ধনে হচ্ছে এমসিকিউতে আসছে এইবার 18তম নিবন্ধনে। এটা আমি গ্রুপে একদিন করতে দিয়েছিলাম। কারণ কি, কারণ আমি এটা প্রায় 2-3 জায়গায় যে হচ্ছে রিটেনে আমি এটা কমন পাইছি। তো বললাম যে হ্যাঁ এটা কমন, দেখা গেলো যে পরের দিনই নিবন্ধনে আসছে, স্কুলের নিবন্ধনে। তো যাই হোক, এটা হচ্ছে মানে ম্যাথের একদম পুরো বেসিক প্রিপারেশন। আপনি যদি এই 200টা অঙ্কর মতো করতে পারেন, প্লাস মাইনাস 200, 180 হইতে পারে, 220 হইতে পারে, ধরেন যে 180 বা 220-এর মধ্যে যদি আপনি অঙ্কগুলো করতে পারেন, সবগুলো যে কমন পাবেন পরীক্ষার হলে। এই 13 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো, সেখানে আপনি সবগুলো যে কমন পাবেন, এটা কোনো সমস্যা হবে না। আর আপনারা হয়তো বা জানেন যে যদি 13 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, সেখানে যদি আপনি যে কয়টা অঙ্ক আসে, কোথাও 4টা অঙ্ক আসে, কোথাও 5টা অঙ্ক আসে, যদি 5টা অঙ্ক আপনি সলভ করে আসতে পারেন, আপনি 100% ভাইবার জন্য ডাক পাবেন। আপনি 100% পাবেন। আরেকটা বিষয় কি, যদি আপনার অঙ্ক কমন পড়ে থাকে যে হ্যাঁ আমার অঙ্কগুলো সব কমন পড়ছে, আপনি পরীক্ষা হলে খাতাটা পেয়ে তো সবার আগে অঙ্ক দেখবেন যে অঙ্কটা কমন পড়ছে কিনা। আপনি শুরু করবেন অঙ্ক দিয়ে, অ্যান্সার করা শুরু করবেন হচ্ছে অঙ্ক দিয়ে। তো সেক্ষেত্রে আপনার প্রতি একটা মানে গুড ইম্প্যাক্ট পড়বে স্যারদের, যে আপনি অঙ্কগুলো সব পারছেন, মানে আপনি বাকি লেখাগুলোও ভালো লিখবেন। যাই হোক, আমি বাকি বিষয় সম্পর্কে আমি পর্যায়ক্রমে আসতেছি। তো অঙ্ক আশা করি আপনারা বুঝতে পারছেন যে যেই চ্যাপ্টারগুলো বললাম, এই বইটা কিনবেন, বইটা কেনার পর যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো আগে করবেন। এগুলো করা যদি শেষ হয়ে যায়, তারপরে আপনি ধরেন যে আরও বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। ধরেন যে এরকম একটা প্রশ্ন আসলো যে আপনার সমদ্বিবাহু ত্রিভুজের আপনার ধরেন যে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো আর হচ্ছে ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলো, বলো যে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটা তো আমি তো আপনাকে দাগাই দিইনি, বাট এটা তো আসতে পারে, কিন্তু এটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই যে মেঝে কার্পেট দিয়ে পরিপূর্ণ করতে কত টাকা খরচ যায়, বা একটা পুকুরের ভিতরে রাস্তা আছে বা বাইরে বাগানের ভিতরে রাস্তা আছে বা বাইরে রাস্তা আছে, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমি বললাম কি পরিমিতিটা খুবই ইম্পর্টেন্ট, উৎপাদক বিশ্লেষণ 100% ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওই কিছু যে বীজগণিতের সূত্রাবলী, ওই যে a+b² সূত্র, a³ + b³ এইগুলো দিয়ে মানে প্রশ্ন আসেই, এগুলোদের প্রশ্ন আসেই, বিশেষ করে 13 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোর ক্ষেত্রে। আর ওই সমদ্বিবাহু ত্রিভুজ সেগুলোর প্রশ্ন তুলনামূলক কম আসে, যদি প্রশ্ন খুব হার্ড করে সেক্ষেত্রে আসে। আর পাটিগণিতের আমি যে চ্যাপ্টারগুলো বললাম, ওই যে লাভ ক্ষতি, তারপর সরল যৌগিক মুনাফা, এইগুলো থেকেই প্রশ্ন আসে। আশা করি ইনশাল্লাহ সবগুলা ম্যাথ আশা করি এখান থেকে আপনি কমন পাবেন। এখন যদি আমি দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি বলি যে ইংরেজিটা কীভাবে প্রিপারেশন নেবেন, আমি খুব শর্টের মাধ্যমে শেষ করার চেষ্টা করতেছি, কারণ বেশি কথা বললে ভিডিওর লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে এমবি অনেক বেড়ে যাবে। মেসেঞ্জারে আসলে বড় ধরনের ভিডিও দেওয়া যায় না। আচ্ছা, যাই হোক, আপনার ইংরেজির জন্য আপনার পড়তে হবে হচ্ছে প্রিপোজিশন আপনার পড়তে হবেই। প্রিপোজিশন পড়বেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও পড়বেন। তারপর পড়বেন হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, তারপর পড়বেন হচ্ছে ভয়েসটাও খুব বেশি ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রোভার্বস অ্যান্ড ট্রান্সলেশন, প্রোভার্বস ট্রান্সলেশন আসে। আর সবার লাস্টে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা আপনার পড়তেই হবে। তো এইগুলো হচ্ছে আপনার ইংরেজিতে আসে। এখন আমি যদি বলি যে এগুলো আপনি কীভাবে বলবেন, এত পড়া তো সম্ভব না বা এই সেই, আপনার যদি আমি জাস্ট একটা বুঝাই যে আপনি কী বলবেন, আপনি শুধু যায় ওই যে রিটেন অংশটা বলবেন, আপনার এমসিকিউ অংশ পড়ার দরকার নেই। যেমন এই যে এখানে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে যদি আমি একটু দেখাই, 314 পেজে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। দেখেন এইখানে এত ফ্রেজ এন্ড ইডিয়মস দেওয়া আছে, এইখানেও দেওয়া আছে। আপনার যদি হাতে সময় থাকে অনেক বেশি, দেখেন আমার হাতে সময় ছিল, আমি মোটামুটি এগুলো সব পড়ছি। এই যে এগুলো মোটামুটি আমি সব পড়ছি, কিন্তু এই দেখেন আপনার হাতে সময় থাকলে আপনি পড়তে পারেন। তবে যদি হাতে সময় না থাকে এইগুলো আসলে অত পড়ার দরকার নাই। আপনি এমসিকিউ তো পড়বেনই না, এমসিকিউর জন্য তো আপনি প্রিলি প্রিপারেশন নিচ্ছেনই। আর এই যে বিগত লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন, এইখানে এক থেকে শুরু কয়টা আছে, এই যে দেখেন 24টা পর্যন্ত আছে, এক থেকে শুরু করে 24টা। এই 26 এটা বাদ দিলাম, 25 এটা বাদ দিলাম, এই 24টা। প্রত্যেকটায় প্রশ্ন আছে 5টা করে, 5টা করে। তাহলে 24 × 5 কত হয়? 5 25 হচ্ছে 125, 5 25 125, তাহলে ধরেন যে 120টা। তো 120টা আপনি ফ্রেজ এন্ড ইডিয়মস যদি আপনি মুখস্থ করেন, আশা করি যে পরীক্ষায় যেগুলো আসে, আমি এর বাইরে কোনো টাস্টে দেখি নাই যে আমার কমন পড়ে নেই, এরকম আসলে আমি দেখি নাই যে ফ্রেজ এন্ড ইডিয়মস এইগুলোর বাইরে আসছে। আপনার হাতে যে সময় বেশি থাকে, যে আপনি 120টার পড়ার পরে আপনার হাতে আরও সময় আছে, এগুলো পড়তে তো আসলে বেশি সময় লাগে না। 5টা আপনার পড়তে কতক্ষণ লাগবে? 5টা ফ্রেজ। আর এগুলো তো একেবারেই মনে করেন যে কী বলবো, কমন, যেমন যে অ্যাট হোম, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো তো পারেন, সবাই পারেন, এমনিতেই পারেন। তো সেই ক্ষেত্রে ধরেন যে এগুলো পড়ে যদি আপনার 120টা পড়ে আরও সময় থাকে, আপনি এই যে এখানে যেখানে এগুলো আছে, এখানেও আরও প্রায় 120 বা 200টার মতো ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, আপনি এগুলো মুখস্থ করে ফেলেন। মানে এই যে মুখস্থ করবেন এবিসি, এটার মানেটা কি, ইংলিশটা পড়া দরকার নেই, বাংলাটা মুখস্থ করবেন, প্রাথমিক জ্ঞান। অনেকে বলে যে ইংলিশ টু ইংলিশ লিখতে হবে না, ইংলিশ টু ইংলিশ নেই, ইংলিশ টু বাংলা লিখবেন। এই এবিসি প্রাথমিক জ্ঞান। তারপর হচ্ছে আপনি এই যেই মানে সেন্টেন্সটা দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে, সেটা আপনি মুখস্থ করবেন। আর যদি পারেন নিজে থেকে সহজ কোনো সেন্টেন্স বানিয়ে লিখতে পারলে সেটাও সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি গ্রামাটিক্যাল একটু কারেক্ট রাখার চেষ্টা করবেন, বানানটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন, আর এই জিনিসগুলো পড়বেন। আপনি বাংলাটা মুখস্থ করবেন আর হচ্ছে এই সেন্টেন্সটা মুখস্থ করবেন, ব্যাস। এই হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস। প্রত্যেকটার ক্ষেত্রে, আপনার ভয়েসের ক্ষেত্রেও ওই যে লাস্টে যে হচ্ছে লিখিত পার্ট, যেটা লিখিত পার্ট ধরেন যে ওইখানে আপনার এরকম 24টার মতন হয়তো আছে ভয়েস, তো 24টার মতো ভয়েস থাকলে 5 24 কত হয়? 120। তো ওইটাই আপনি করবেন, ওইটাই আপনি করবেন। তো আশা করি যে হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নাই। এর থেকে আপনার সব কমন পড়বেন ইনশাল্লাহ। আমি আমি দেখছি যে এখান থেকেই সাধারণত কমন আসে, আর আমিও কমন পেয়েছি। এরপর হচ্ছে আরেকটা, এই দেখেন এই বিষয়গুলো কিন্তু পারবেন, যে প্রিপোজিশনও একই সিস্টেম, রিটেন অংশটা পড়বেন, তারপর রাইট ফর্মস অফ ভার্বও রিটেন অংশটা পড়বেন, ভয়েসও রিটেন, তারপর ট্রান্সলেশন, ফ্রেজ এন্ড ইডিয়মসও দেখাই দিলাম, এগুলো রিটেন পড়বেন। এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কী করবেন? প্যারাগ্রাফটা নিয়ে অনেকেরই সমস্যা হয়, ম্যাথ নিয়ে যেরকম অনেকের সমস্যা হয়, ইংলিশে প্যারাগ্রাফটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। প্যারাগ্রাফের ক্ষেত্রে এই বইয়ে 25 থেকে 30টার মতো প্যারাগ্রাফ আছে, খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অংশ যদি আমি যাই, 368 পেজ, এই দেখেন দেখেন এইসব প্যারাগ্রাফগুলো আমি মোটামুটি পড়ছিলাম, আমার এখানে দাগানো আছে। দেখেন এই যে পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। তারপর আছে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ ধরেন যে এখন যদি আপনি 13 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিতে যান, 3টা পরীক্ষা দিলে একটা পরীক্ষার মধ্যে আপনি স্মার্ট বাংলাদেশ পাবেনই। বা আপনি যদি প্রিভিয়াস প্রশ্নও দেখেন, দেখবেন প্রতি 3টা পরীক্ষায় একটা পরীক্ষা আপনি স্মার্ট বাংলাদেশ আসতেছে। এরকম ধরেন যে সবগুলাই আপনার এই যে ইম্প্যাক্ট অফ ইউক্রেন রাশিয়া ওয়ার, তারপর প্রত্যেকটাই কিন্তু এই যে মেট্রো রেল, প্রত্যেকটাই কিন্তু আপনার ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তারপর হচ্ছে 4th ইন্ডাস্ট্রিয়ালিস্ট রেভলিউশন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, আপনি কিন্তু লিখতে পারবেন না যে 4th ইন্ডাস্ট্রিয়ালিস্ট রেভলিউশন জিনিসটা কী, ই গভর্নেন্স, এই বিষয়গুলো কী। তো এই প্যারাগ্রাফগুলো আমি আপনার যদি বলেন, আমি 10টা প্যারাগ্রাফ আপনাদেরকে দাগিয়ে দিব, বা আমি যেগুলো পড়ছি সেগুলো দিব। তো এইখানে মোটামুটি আপনার ধরেন যে এখানে 34টা প্যারাগ্রাফ আছে, তবে 34টা প্যারাগ্রাফের 34টা কিন্তু আপনার পড়তে হবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সাধারণত এখন আর আসে না। তো এই ধরনের কিছু জিনিস আপনি বাদ দিতে পারবেন। এইখানে একটা প্যারাগ্রাফ নাই, খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, কিন্তু সেটা নাই। এটা হচ্ছে কর্ণফুলী টার্নেল বা বঙ্গবন্ধু টার্নেল, এটা আপনাদের পড়ে যেতে হবে। এটা এই বইয়ের মধ্যে নাই, আপনি নেট থেকে সার্চ করে বা কোথাও থেকে আপনি জোগাড় করে এটা পড়বেন, বা এটা আপনার করতে হবে। আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি টেকনিক একটু বলি, শেয়ার করি, যে আমার যে জিনিসটা দেখি,
তো আপনি কি করবেন, প্যারাগ্রাফটা পড়বেন কীভাবে? এত বড় প্যারাগ্রাফ, ধরেন যে আমাদের মতো যারা মধ্যম সারির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো এত বড় প্যারাগ্রাফটা আসলে মুখস্থ করা সম্ভব হয় না, বা এত কেন মুখস্থ করবো, কষ্ট করে, ভালো লাগে না। তো সেক্ষেত্রে আপনি প্রথম লাইনটা প্রথম লাইনটা যত কষ্টই হোক প্রথম লাইনটা আপনি মুখস্থ করবেন, কারণ একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা দেখেই টিচার কি করে আপনাকে জাজমেন্ট করে যে আসলে আপনি কেমন লিখছেন, বা আপনার লেখার ধারণটা কীরকম, বা আপনি কীভাবে মানে তুলে ধরতেছেন প্যারাগ্রাফটা। প্রথম লাইনটা দেখেই কিন্তু সে একটা জাজমেন্ট করে ফেলে। তো সেই জন্য আপনার প্রথম লাইনটা খুব ভালোভাবে মানে লিখতে হবে। বিশেষ করে আপনি কি করবেন, প্রথম লাইনটা মুখস্থ করে যাবেন, প্রথম লাইনটা আপনি মুখস্থ করে যাবেন। আর মাঝখানে আপনি কি করবেন, মাঝখানে কিন্তু কিছু ইনফরমেশন দিতে হয়। কিছু ইনফরমেশন, কি ইনফরমেশন আপনার এই ইংলিশ প্যারাগ্রাফ থেকে মুখস্থ করতে হবে না। যেমন এই যে স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টা, তারপরে স্মার্ট বাংলাদেশ কত তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছে, বা স্মার্ট বাংলাদেশ দিবস কবে, এই ধরনের কিছু ইনফরমেশনগুলো আপনি ইনফরমেশন মুখস্থ করবেন, ট্রান্সলেট করবেন নিজের ভাষায় জিনিসটা আপনি ট্রান্সলেট করবেন, নিজের ভাষায় ট্রান্সলেট করে আপনি লিখে দিবেন। আর হচ্ছে শেষ লাইনটা আপনি মুখস্থ করে যাবেন। শেষ লাইনটা মুখস্থ করবেন কেন? কারণ একটা প্যারাগ্রাফ লেখার যখন আপনি শেষ করলেন, শেষ লাইনটা পড়েই কিন্তু টিচার আপনাকে মার্ক দেয়, যে একটা প্যারাগ্রাফ পাঁচে আপনাকে 3 দিবে নাকি 4 দিবে, এটা কিন্তু শেষ লাইনটা পড়ার পরে দেয়। মানে শুরুর লাইন পড়েই কিন্তু নাম্বারটা দিয়ে দেয় না, ঠিক আছে? প্রথম লাইন পড়লো, ভালো একটা ইম্প্যাক্ট পাইলো, বা যাই হোক, মাঝখানে আপনি ইনফরমেশন দিলেন, সেটা দেখে খুশি হলো। লাস্টের লাইনটা পড়ে হচ্ছে সে তখন হচ্ছে আপনার নাম্বারটা দিবে, তো তখন তো তার মনটারে ভালো রাখা উচিত। তো সেই জন্য লাস্টের লাইনটাও আপনি মুখস্থ করে যাবেন, প্রথম লাইনটা মুখস্থ করবেন। আর মাঝখানে আপনার অবশ্যই কিছু ইনফরমেশন দিতে হবে, মানে সাহিত্যিক লেখা লিখলে হবে না, এখানে হচ্ছে আপনার ইনফরমেটিভ লেখা লিখতে হবে, কিছু সংখ্যাত্মক তথ্য দিতে হবে। আমি যদি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, যে আমি একেবারে সর্বশেষ যেই রিটেন পরীক্ষাটা দিয়েছিলাম সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে। সেখানে আমার প্যারাগ্রাফ আসছিল হচ্ছে প্যান্ডেমিক ম্যানেজমেন্ট প্যারাগ্রাফটা আসছিল। তো প্যান্ডেমিক ম্যানেজমেন্ট আসলে এখনও তো কমন একটা টপিক না, কারণ এটা অনেক আগের বিষয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু লিখে আসছি, যা পারছি লিখছি। আমি মূলত বাংলাদেশের উপরেই ফোকাস করে লিখছিলাম প্যারাগ্রাফটা, যে এই সময় বাংলাদেশ খুব হার্ড টাইম উপর দিয়ে যাচ্ছে। তো এইসব লেখার পরে সেখানে কিন্তু আমি কিছু সংখ্যাত্মক তথ্য দিয়ে আসছি, যে বাংলাদেশ ফ্রি ভ্যাকসিনেশন করার জন্য $7,000 কোটি খরচ করছে, না $7,000 বিলিয়ন খরচ করছে, এরকম। আসলে কিন্তু আমি জানিও না যে কয় টাকা কি খরচ করছে না খরচ করছে, আমার কোনো মানে ধারণাই নাই। কিন্তু ওই যে আমার এক সংখ্যাত্মক তথ্য লিখতে হবে। এখন টিচার তো যে খুঁজে যে বের করবে ওইরকম তো বিষয় নেই, কিন্তু আমি যদি ইনফরমেটিভ লেখা না লিখতে পারি, তাহলে ধরেন যে এখানে মার্ক তোলাটা খুবই টাফ হয়ে যাবে। তো আমি রিটেনে টিকছিলাম, যাই হোক। কিন্তু মানে ইনফরমেটিভ লেখা আপনার লিখতেই হবে। সেক্ষেত্রে আপনি সংখ্যাত্মক তথ্য, যেমন পদ্মা ব্রিজ নিয়ে লিখলে পদ্মা ব্রিজের দৈর্ঘ্য, কতগুলো স্প্যান আছে, কতগুলো আপনার পিলার আছে, এই বিষয়গুলো আপনার তুলে ধরতে হবে। তো এইগুলো তো ভুল লেখার চান্স নাই, কিন্তু কিছু কিছু বিষয় আছে আপনি ভুল লিখতে পারবেন, তবে লিখতে হবে। মোট কথা সংখ্যাত্মক তথ্য লিখতে হবে, শুধুমাত্র যে হ্যাঁ পদ্মা ব্রিজ খুব উপকারী একটা জিনিস, এটা আমাদের অনেক কাজে আসতেছে, এইভাবে লিখলে হবে না। আপনার কিছু সংখ্যাত্মক তথ্য দিতেই হবে। ইনশাল্লাহ আপনি পারবেন, এটা কোনো বিষয় না। প্রথম লাইনটা আর লাস্ট লাইনটা মুখস্থ করে যাবেন, মাঝখানে ইনফরমেশন দিবেন, এই আর কি বিষয়। এই হচ্ছে প্যারাগ্রাফ এরকম কঠিন কিছু না। আপনি 5 থেকে 7 লাইন বা 8-9 লাইন লিখে দিয়ে আসলেও মোটামুটি 5 মার্কের জন্য এনাফ। বাংলার প্যারাগ্রাফের ক্ষেত্রে এরকম করবেন। এখানেও বাংলার প্যারাগ্রাফ আছে এই বইয়ের মধ্যে। তো এইখান থেকে আপনি হচ্ছে ওই বাংলা প্যারাগ্রাফ যে কটা লাগে এগুলো আপনি এমনিই পারবেন, এই ইনফরমেশনগুলো মনে থাকলে এমনিতেই লিখতে পারবেন। দু একবার রিডিং পড়ে গেলেন এরকম আর কি। আর বাংলার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাগধারা, তারপর হচ্ছে আপনার শুরু থেকে যদি বলি, দেখেন এখান থেকে কি পড়বেন। অনেক কিন্তু টপিক আছে, এত টপিক কিন্তু দরকার নাই। এই যে এখানে ধরেন যে লিটারেচার আছে, তারপর ধরেন যে আরও অনেক কিছুই আছে। আপনার ধ্বনি বর্ণ, যুক্ত বর্ণ, এইগুলো তো রিটেন পরীক্ষায় সাধারণত আসে না। রিটেন পরীক্ষায় কী আসে, ধরেন যে বানান শুদ্ধি আসে, সন্ধি আসে, সমাস আসে, তারপর বিপরীত শব্দও আসে, মাঝে মাঝে আসে আর কি, কারক বিভক্তিটা আসে। তারপর হচ্ছে সবচাইতে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে বাগধারা আর বাক্য সংকোচন। বাগধারা আর বাক্য সংকোচনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখান থেকে যদি একটু দেখাই দিই আপনাদেরকে, যে যদি আপনাদেরকে আমি বাগধারাটা দেখাই দিই 155 পেজে, দেখেন এই যে এখানে বাগধারা, সরি 155 পেজ, এই যে এখানে বাগধারা দেওয়া আছে, এখানে বাগধারা আর তার অর্থগুলো দেওয়া আছে। আপনার এইগুলো পড়ার দরকার নেই। এগুলো আপনি কখন পড়বেন, এগুলো হচ্ছে প্রিলির জন্য পড়বেন। প্রিলির জন্য তো আপনি পড়তেই আছেন, প্রিলির জন্য তো আপনি পড়তেছেন। আর আপনি কি করবেন, এই এমসিকিউ পড়ার দরকার নেই, আপনি যে রিটেন অংশে চলে যাবেন। রিটেন অংশে এই যে 1 থেকে শুরু, এই যে 29 এসে শেষ,
29 এসে শেষ। এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু 5টা করে নেই, এই দেখেন ক খ গ ঘ 4টা আছে। তারপর এক নম্বরটা যদি আমি যাই, এই দেখেন 1 নম্বরে হচ্ছে মাত্র 3টা আছে, ক খ গ। তারপরে এই যে এখানে যদি আমি 19 নম্বরে যাই, দেখেন 19 নম্বরে কিন্তু 3টা আছে, ক খ গ। মানে এখানে ধরেন যে যদি 29টাও দেখেন, তাও কিন্তু আপনার ধরেন যে বাগধারা কয়টা আছে, 120টা আছে হয়তো, বা 120টাও থাকবে না, হয়তো 100টার মতন আছে বাগধারা। 100টা বাগধারা পড়তে কতক্ষণ দেখে সময় লাগে? শেষ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনি শুধুমাত্র কি করবেন, রিটেন পার্টটা পড়বেন আপনি। এটার মধ্যে এমসিকিউ আছে, এটার মধ্যে অনেক টপিক আছে, এত টপিক আসলে পড়ার দরকার নেই, আপনি শুধুমাত্র রিটেন পার্টটা পড়বেন। এটা আমার হিসেবে যে আমি যে জিনিসগুলো আপনাকে দেখাইলাম, আপনি যদি মোটামুটি পড়েন, যদি একটু সময় নিয়ে যদি একটু পড়েন, আপনার 7 দিনে এই মানে শেষ করে ফেলা এটা সম্ভব। এটা শেষ করে ফেলা সম্ভব, এটা কোনো ব্যাপার না, আপনি পারবেন। আর আমি বলছিলাম যে 30 দিনের মধ্যে পারবেন, কারণ আপনি 30 দিনে ধরেন 4বার রিভাইজ দিলেন। আর আরেকটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞান বিষয়টা কি? সাধারণ জ্ঞান বিষয়টা আসলেই সাধারণ জ্ঞান। এটা আপনি যে প্রিলির যে প্রিপারেশনটা নিচ্ছেন, সেখান থেকেই আপনার সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা হয়ে যাবে। এটার জন্য আমি এই বই পড়ি নাই, বা আমি এই বই যে কাউকে সাজেস্ট করবো যে হ্যাঁ এটা পড়েন, এটা থেকে আপনি সাধারণ জ্ঞান সব কমন পাবেন, ওরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনি প্রিলির জন্য যে প্রিপারেশন নিচ্ছেন, সেখান থেকেই ধরেন সাধারণ জ্ঞানে কী প্রশ্ন আসে, যে 6 দফা কত সালে ঘোষণা করা হয়, তারপরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিল। তো এই বিষয়গুলো তো ধরেন আপনি প্রিলির জন্য পড়তেছেন, সেখান থেকেই আপনি কমন পেয়ে যাবেন। আর তারপরে যদি কারো সাধারণ জ্ঞান, যারা একেবারেই জুনিয়র বা যাই হোক, সাধারণ জ্ঞানে যদি সমস্যা থাকে, এই বইয়ে যে রিটেন অংশগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন, বা এই বই প্রিলির জন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন। তো এই বইটা একেবারে যে খারাপ সেরকমটা না, তো সাধারণ জ্ঞানের জন্য এটা ভালো, সব কিছুর জন্য এটা ভালো, তো আপনি এটা পড়তে পারেন। তো এটাই হচ্ছে আপনার 13 থেকে 20তম গ্রেডের জবের যে প্রিপারেশনের যে ব্যাপারটা, সেটা। আর আরেকটা বিষয় হচ্ছে 13তম গ্রেডে যে কম্পিউটার অপারেটরের বিষয়, সেটা হচ্ছে এখানে কিছু আপনার কম্পিউটার পার্ট থেকে 30 মার্ক প্রশ্ন থাকে। তো সেইটার জন্য আপনার কম্পিউটার পার্টটা খুব ভালো জানতে হবে। কম্পিউটার পার্ট থেকে একটু মানে ডিপলি কোশ্চেন আসে বলা চলে। আপনার ধরেন যে সিপিইউ ডায়াগ্রাম আঁকতে বলতে পারে, বা মেমোরি সম্পর্কে লিখতে বলতে পারে, মেমোরি প্রকারভেদ বা কোনটা কীভাবে তৈরি হয়েছে, এই বিষয়গুলো। এটার জন্য আমি প্রেফার করি হচ্ছে ইজি কম্পিউটার নামে একটা বই আছে, ওই বইটা আমি পড়ছি। তো হ্যাঁ, ওইটা পড়লে মোটামুটি আপনি সব লিখতে পারবেন, যদি আপনার ধারণা থাকে কম্পিউটার সম্পর্কে, যদি একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তো আপনি পারবেন আশা করা যায়। এখন অনেকের সমস্যা হইতে পারে যাদের ধরেন যে একটু প্রিপারেশন একটু খারাপ, বা বেসিক যাদের একটু দুর্বল, যেমন ধরেন যে কারক বিভক্তি বিষয়টা কিন্তু আপনার বোঝার বিষয়। এখন এই বইয়ের মধ্যে ধরেন যে 120টা কারক আছে, এখন এই 120টা কারক থেকে কি আপনি কমন পাইতে পারেন। ধরেন যে আপনি 3টা পরীক্ষা দিলেন, 3টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা আপনি 5টা থেকে 5টা কারকই কমন পেয়ে গেছেন, পেতে পারেন। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো বুঝে পড়েন, যেমন কারকের যে বিষয়টা, কারক বিভক্তি, এই বিষয়টা 100%ই বোঝার বিষয়। এটা মানে মুখস্থের কোনো বিষয় নেই, এটা হচ্ছে পুরাপুরি বোঝার। এই যে সমাস একটা টপিক, সমাস টপিকে 90%ই বোঝার বিষয়। আপনি যদি বুঝে পড়েন, আপনি মোটামুটি সবগুলোই আপনি লিখে দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে এই যে এখানে যে আপনার সন্ধি আছে, সন্ধি সন্ধি প্রায় 70%ই বোঝার বিষয়। এই বিষয়গুলো যদি আপনি বুঝে পড়েন, তাহলে আপনি খুব সহজেই এগুলো অ্যান্সার করতে পারবেন, আপনার পড়ার প্রেশারটা কমে যাবে। কিন্তু যদি আপনি না বুঝে শুধুমাত্র মুখস্থ করেন, সেক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে যাবে এই কারক বিভক্তি সমাস এই বিষয়গুলো মূলত। তো আপনাদের যদি এইগুলো নিয়ে যদি সমস্যা থাকে, বা যদি বোঝার বিষয়গুলোতে আপনাদের সমস্যা থাকে, আমাকে বললেন, আমি যতটুকু পারি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যেটা দেখালাম, এটা হচ্ছে জাস্ট একটা সাজেশনের মতন আর কি। আপনারা যারা সাজেশন চাচ্ছিলেন যে কী পড়বো, বা 19 বই থেকে একটু দাগায় দেন, এরকম। আসলে 19 বই থেকে তো আমি পড়িনি, আমি এই বই থেকে পড়ছি। এই অঙ্কগুলো যদি করেন, অঙ্কে যাদের মূলত সমস্যা, আমি যে চ্যাপ্টারগুলো দাগাই দিলাম, এই চ্যাপ্টারগুলো যদি আপনি করেন, মোটামুটি আমি বললাম যে +- 200 অঙ্ক, 200-র কমও হইতে পারে, 200-র বেশি হইতে পারে। আর আরেকটা বিষয়, আপনার কাছে যে অঙ্কটা বেশি কঠিন লাগবে, যে অঙ্কটা বেশি বড় লাগবে, ওইটা স্কিপ করে যাবেন, মনে করবেন ওইটা পরীক্ষা আসবে না, ওইটা স্কিপ করে যাবেন। যেই জিনিসগুলো আপনার কাছে সহজ লাগবে, সহজ বিষয়গুলো যাতে ভুল না যায়, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। আশা করি 200টার মতো অঙ্ক করলে অঙ্ক আপনি হুবহু কমন পাবেন। এখান থেকে এরকম না যে সংখ্যা নেড়ে দিয়ে আসবে, বা 5-এর জায়গায় 10 দিয়ে আসলো। আপনি যদি মুখস্থ করেও যান, তাও এখানে যে পুরোপুরি কমন পাবেন। আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা মূলত হচ্ছে যারা একেবারেই নতুন, বা ওই 13 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য। আমি আসলে অনেক বুঝি, বা আমি পারি, বিষয়টা এরকম না। আমি জানি না তেমন কিছুই, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের জন্য যে আমি কীভাবে পড়ছি এটা জানানোর, যেহেতু আমাকে জিজ্ঞাসা করছো, সেই জন্য আমি আর কি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সার্বিক সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।